সায়ের খান এই মুহূর্তে আমাদের থেকে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন ভারতীয় লেখক এবং সাংবাদিক জনাব অর্ক ভাদুরী। অর্ক ভাদুরী এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে। অর্ক ভাদুরী, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, আপনিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমি অবশ্য জনাব খানের কাছেই প্রথমে যেতে চাই যে জনাব খান, একটা বিষয় আপনি আমাদের একটু যদি ক্ল্যারিফাই করেন যে বাংলাদেশে যেইভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, তারা আসলে জীবন ধারণ করতে পারতেছে না, বাঁচতে পারতেছে না, ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে এইটা বাংলাদেশ সরকারের বা আমাদের এইটাতে কি আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া বলাও আসলে, মানে আমি এভাবেও জেনারেলাইজ করতে চাই না, যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাগান্ডাগুলি ছড়াতে থাকলো, আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো, ওরা আরও মজা পেলো, আরও বেশি করে দেখাতে থাকলো। কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এইসব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে। কারণ মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম, বাংলাদেশে আল জাজিরা কাজ করছে, বিবিসি কাজ করছে, সিএনএন কাজ করছে, এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশি মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে, রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বললো না বললো সেইটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা, জনাব জুলকারনাইন সাহেব? জি, থ্যাংক ইউ খালেদ ভাই। এটা আপনার সাথে আমার প্রথম কোনো ইন্টারাকশন। এর আগে আপনার সাথে আমার কখনো ইন্টারাকশন হয় নাই, সো ইটস আ প্লেজার টু বি অন ইউর শো। থ্যাংক ইউ। আর আপনি আসলে যেটা বললেন, এটা হয়তো গুরুত্ব দেওয়ার মতো কিছু ছিল না, হয়তো এটা তেমন গুরুত্ব কখনোই পেত না, বাট জিনিসটা আসলে ঠিক যেভাবে এসকালেট করেছে, আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিক্যালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আপনার ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন নেতা, তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন, এতে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একরকম একটা বিপদের মধ্যে আছেন, একটা খুবই প্রকট সমস্যার মধ্যে আছেন। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না। হ্যাঁ, তারা প্রথম ডিসইনফরমেশন ছড়াচ্ছিল, বাট এটা যখন এসকালেট করে গেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছিয়েছে। যদি এটা গুজব হতো, যদি এটা ডিসইনফরমেশন হতো, এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয় ভাবে, রাষ্ট্রীয় মদদে, তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না। আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে, বিভিন্ন ইউএসসির পরের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকমের রেসপন্স পেতে। এত এত দ্রুত কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায়নি। বাট আপনি এখানে দেখেন, এখানে দেখে মনে হচ্ছে যে 3 মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, 3 মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে। এবং এর ম্যাক্সিমাম, আপনি 95% অফ দিস ক্লেইমস আর ফলস। আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে, সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে। আবার গতকালে দেখলাম যে, লাইক আই মাইসেলফ আই ওয়াজ সারপ্রাইজড যে একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে, রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড। এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজেভাবে বিশ্বের কাছে পোর্ট্রে করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো করেছেন। সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা সেপারেটিং, লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা না। এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা, যা রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে, এন্ড উই রিয়েলি নিড টু ডিল উইথ দিস সিরিয়াসলি। আমি যেটা মানে অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতেছি না। আমি যেটা দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই 3 মাসে এরকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন করতেছে না। আপনার মনে আছে যে আনন্দবাজার গত 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে অন্তত 3বার তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য, ভুল রিপোর্টের জন্য, উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য, এবং বাংলাদেশ প্রসঙ্গেই। এবং তারা এগুলি কিন্তু সবসময় করে। এবং আপনি বিজেপির কথা বললেন, বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গে। জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে। এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরীকেও জানতে চাইবো, কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চাইছিলাম যে আমাদের এইখানে
এই দায়টা আছে কিনা যে তাদেরকে দেখে, তাদেরকে ভিউ বাড়িয়ে, তাদেরকে আলোচনায় রেখে, তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা। এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টেড টুইটের কথা বলতেছিলেন, আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি, মুসলমান দেশ, ওদের কিওয়ার্ডগুলি আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন, ওরা এগুলি করবেই। কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা। আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন, কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পাড়ানো হয়েছে, যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে, সেটা তো আমরা জানি, মানে রিউমার স্ক্যানারের জন্য অপেক্ষা করার দরকার নাই। তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি। বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে? বাংলাদেশে যখন 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘর বাড়িতে আক্রমণ ঘটেছে। এরা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর এগেনস্টে গিয়ে আক্রমণ ঘটেছে বিষয়টা এরকম না। কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক, যেমন মুসলমান সমর্থকদের বাসাতে আক্রমণ হয়েছে, হিন্দু সমর্থকদের বাসাতেও একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে, আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া, মদত ছাড়া তো এই ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না। ওকে। আর আর আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এই ভদ্রলোক উনি তো ওর দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলো বলতেছে। আমার তো মনে হয় না যে তার কোনো রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে। অবশ্যই আসা যায় না, তার কিছু অবশ্যই আসা আসা যায় যায় না। না, সে অবশ্যই আসা চায় যায় আরো না। ভোট, সে চায় আরো ভোট, সে এক্স্যাক্টলি। চায় আরো ভোট। সো এই সে জানে কোন টিউনে কথা বললে তার এখানকার ভোটাররা প্রীত হবে, সে এইভাবে কথা না, বলতেছে। কিন্তু কিন্তু জনাব খান, আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই জনাব অধিকারীকে আমি আগে থেকে চিনি, আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি, তার সম্বন্ধে জানি, পড়েছি। ভাদুরী, কারেক্ট মি ইফ আই এম রং, কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম। মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না, মানে আমি দেখি নাই আর কি। কিন্তু এই ধরনের কথা কিন্তু তিনি বলে আসছেন, বলে হয়তো লোকজন গুরুত্ব দেয় নাই, কিন্তু তাকে ওই ময়ূকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে, অথবা রিপাবলিক টিভি, অন্যান্য এনডিটিভি, এরাকে তাকে গুরুত্ব দিচ্ছে। যেমন আনা হচ্ছে, যেমন আমাকে কত প্রশ্ন নেওয়া হয়েছিল, কোথাও আমাকে কথাই বলতে দেওয়া হলো না, আমি আমাকে দেখেছি। চিৎকার করে শেষ হয়ে গেল। আরে ভাই, আপনি যদি আমাকে চিৎকারই করেন তাহলে আমাকে ডাকলেন কেন? আমাকেও এবং মুক্তাদের রশিদকেও। জি। তো এটা তো আসলে ঠিক না, তাই না? যে একটা জোর করে আপনি একটা ন্যারেটিভ চাপাই দেওয়ার চেষ্টা করতেছেন, বিকজ ইউ ওয়ান্ট দ্যাট ন্যারেটিভ টু বি এস্টাবলিশড। আমার মনে হয় যে জনাব খান ঠিকই বলেছেন। জনাব খানের থেকে আমি আসলে জনাব ভাদুরীর কাছে একটু আসতে চাই। জনাব ভাদুরী, আমি এই প্রশ্নটা আমারও মনে ছিল, জুলকারনাইন সায়ের খানও এটা আসলে বলেছেন, সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না। আপনি এই ব্যক্তি, মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না, কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয়। তো আপনি এটা আসলে কি বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা? ওয়েল, আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই, আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব। কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ, একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন। তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে, এবং যেরকম ভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন 5ই আগস্টের পরে যখন 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল, সেটা যেরকম দুর্ভাগ্যজনক, একই রকম ভাবে চট্টগ্রাম, কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে, সেটা একই রকম দুর্ভাগ্যজনক। ভারত সরকারের সঙ্গে এই মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো, কিন্তু এটা আমি নিঃসংশয়ে বলতে পারি, আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়, এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই এই ঘটনা আমাদের দেশের সরকারের, আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে, অপছন্দও হতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না, যে রিয়েলিটি মেনে নিতে হবে। তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে। কাজেই ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা
যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষভাবে, সেটা অনেকটা বেটার হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি, বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো, আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি, সেটা একটি ঘটনা নিয়ে বলেছে, কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে। এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ওন করেন। এই গণ অভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে, আমাদের সিএএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে, তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন। ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয়। কাজে এই শুভবুদ্ধিটা যদি সীমান্তের কাঁটাতারের দুদিকেই তৈরি হয়, মনে হয় বেটার। জনাব ভাদুরী, আমি দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে, কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে? আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে, সেই সুবিধাগুলিও যদি না থাকে, ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা, সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে। আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে, এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তত্ত্বে বসে আছেন নরেন্দ্র মোদী, যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন, একবার না বারবার। এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান। যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান, তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না। আর পতাকা পোড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা, সেটা নিয়ে আসলে জনাব শাহের খান নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো, উপ হাই কমিশনকে, তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো? জনাব ভাদুরী, আপনি যদি তিনটা একটু 1-2 মিনিটে বলেন, আমরা একই বিষয় নিয়ে আমরা একটু আমি একদম শেষ প্রশ্নটা দিয়ে যদি খালেদ ভাই শুরু করি, যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আন্তর্জাতিক যে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা। ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং 6 জন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি এটা যথেষ্ট নয়। বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে। এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক, দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত, এটা করতেই হবে। এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি, আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি, তিনি সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ, সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে। এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস তালুক, সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে। এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে। কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয়, তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন, সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয়। কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই জনাব ভাদুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব খানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো, তারপর আমি প্রশ্নে আসছি। জি, খালেদ ভাই, আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকা মারানো উচিত না পা দিয়ে। এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না, আমি এটা সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আমাদের আজকে যে আলোচনার বিষয়, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত, আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু একদিনের ক্ষোভ না। এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? কারণ বাংলাদেশের মানুষজন দেখে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের লেন্সে দেখেছে, তার অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে কোনো প্রশ্ন ছাড়াই। তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না, বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রেস করা হচ্ছে, বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই, বাক স্বাধীনতা নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা কানুন আছে। ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে, যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে, সেরকম কোন রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই।
তা সে যেটা করেছে, সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে, এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট প্রায় $9 বিলিয়ন মতো, তাই না? তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে, যা যা মানুষজন করেছে, আমার কাছে মনে হয়েছে যে না, এটা একটা অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে লাইক এটা জুলকারনাইন, আমি একটা জিনিস কি আপনার একটু জানতে চাইতে পারি কিনা, মানে আমরা কি ভারতীয় সরকারকে, অর্থাৎ মোদী সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি? এটা কি আমাদের ঠিক অ্যাপ্রোচ হতেছে? মানে মোদী সরকারকে তো খোদ ভারতেরই, মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচপুচ আছে, কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন, সে সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ, সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরী বললেন, কিন্তু আমি কিন্তু দেখাতে পারি যে সর্বশেষ নির্বাচন, আগের নির্বাচন, ভারতের অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকার ক্ষমতায় থাকবে। অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকারের হিন্দুত্ববাদকে তারা সমর্থন করতেছে। মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন, তাহলে আমরা ঢালাও ভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা? আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোন রকমের গ্রাজ আছে ভারতীয় জনগণের এগেনস্টে। বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেনস্টে। আবার আমরা যখন হিন্দুত্ব বলবো আর হিন্দু বলবো, বোথ আর ভেরি ডিফারেন্ট টার্মস। উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিন্দুস, উই লাভ আওয়ার হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টার্স, উই লিভ ইন এ ভেরি হারমোনিয়াস ওয়ে ইন বাংলাদেশ। এবং একই জিনিস, এটা আমাদের ভারতের প্রতিও লাইক একই রকমের আচরণ হওয়া উচিত। বাট বাংলাদেশে হিন্দুত্বের যে আগ্রাসন, এই আগ্রাসন বাংলাদেশের লোকজন সমর্থন করে না, এটা ভারতে অনেক সমর্থন করে না। মোদীজির যে সাপোর্ট আছে আপনার ভারতে, তার এখন মধ্যে রেটিং 63 to 64% মতো হবে, কিন্তু এটা আস্তে আস্তে কমতেছে। হি হ্যাড আ রেটিং লাইক তার কখনো 78% রেটিং ছিল, লাইক হুইচ উই নো। আমি যে জায়গাটাতে দেখতে চেয়েছিলাম, আপনি দেখেন ভাদুরী নিজেও কিন্তু মানে কি বলে যে সোশ্যাল মিডিয়ামের বিভিন্ন ব্লেড ব্যবহার করে বিভিন্ন ভাবে কথা বলেন। ভারতের আরেকজন ধ্রুব রাঠি, তিনি কিন্তু শেখ হাসিনার সর্বশেষ সরকারের সময় বা সরকারের সবশেষ সময়ের মধ্যে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। প্রচুর বাংলাদেশি এবং প্রচুর ভারতীয় মানুষ তাদের দেখেছেন। আমরা যদি ভারতীয় লোকজন বলতে মোদির লোকজন বা এটা বুঝাই, তাহলে এটা একটু সরলীকরণ করা হয় কিনা, সেটা আমি একটু। আজকে আপনার সাথে আসার কিছুক্ষণ আগে আমার সাথে আকাশ ব্যানার্জির কথা হচ্ছে দেশভক্তের। আমি তাকে প্রায় 35 মিনিটের মতো লাইক উই হ্যাড এক্সচেঞ্জ, এবং আমি কিন্তু বোঝালাম যে বাংলাদেশের লোকজনের আসলে ভারত সরকারের যে অ্যাপ্রোচ অ্যাজ এ হোল, যেমন বাংলাদেশে এত গুম হলো, এত খুন হলো, আমরা কখনো দেখি নাই যে ভারত সরকারের ভারতীয় এম্বাসির পক্ষ থেকে কখনো একটা রিজয়েন্ডার ইস্যু করা হয়েছে অথবা কখনো একটা চিঠি ইস্যু করা হয়েছে যে ইউ টেক কেয়ার অফ দিস, আপনার সিকিউরিটি ফোর্সেস কে লাগাম ধরেন, গিভ স্পেস টু ইউর অপোজিশন পলিটিক্যাল পার্টিস। এরকম কিন্তু আমরা কখনো কিছু দেখি নাই। ভারত সরকার কখন প্রতিবাদটা জানালো যখন ইসকন গিয়ে লাইক ইসকনের এই আপনার চিন্ময়ের উপরে যখন হলো, যে চিন্ময়কে অ্যারেস্ট করা হলো। এই যে ধরেন আপনার এই ধরনের অ্যাপ্রোচ গুলা, যে একটা বৃহৎ জনগোষ্ঠী নিষ্পেষিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাদের বিষয়ে ভারতের যে সরকারের অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট। দে ডু নট কেয়ার। বাট যখনই ইসকনের একজন ব্যক্তি, একজন পুরোহিত, তাকে অ্যারেস্ট করা হলো, দেন দে ওয়েন্ট অন ফায়ার। এই যে ডিফারেন্স, এটাই তো আসলে বলা যায় যে ভারত সরকারের বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অ্যাপ্রোচটা কি। ওকে, আমি দুইটা বিষয় শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আসলে ইসকনের লোক বলে করা, কারণ ইসকন নিজেই যখন তাকে ওর লোক বলতেছে না, বলা হইতেছে যে জুলাই মাসে সেটা বাদ হয়ে গেছে, সেইটা আসলে বেশি সামনে আসা দরকার। আরো দুইটা বিষয় আমি আপনার নজরে আনতে চাই, সেটা আমি জনাব ভাদুরীকেও জানতে চাইবো আপনি বলার পরে, যে আপনি বলছেন যে, কিন্তু আপনি যদি জুন জুলাই আগস্ট যদি আপনি আসলে খেয়াল করেন, আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার, ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তারা আগায় আসেন নাই। তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই, এইটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন, কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে, সেটা তারা আটকে রেখেছেন। এটা আমি একটা দেখি। দুই, আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী। তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না, তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না, নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে। এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়, এরকম আমরা মনে করতে পারি কিনা? স্যার, এটা আমি একটু ভাদুরীকে আমি আপনাকে একটা রেসপন্সটা দেই। আমি আপনার সেকেন্ড কোশ্চেনের রেসপন্স দেই। শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না। উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, উনি বাসায় আছেন, ওনার সিকিউরিটি আছে, সবকিছুই আছে, এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে, 10 জনের ঘরে গিয়ে আগুন দাও, 10 জনের মাথা বাড়ি দাও। এই ধরনের লাইক উগ্রতা, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন।
এই সেম কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো, তাহলে ভারতের অ্যাপ্রোচটা কি হতো? বাংলাদেশ তো কোনো রিজয়েন্ডারও তাদেরকে পাঠায় নাই যে তোমার দেশে বসে আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলতেছে। একটা করে কথা শুনি, আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন? এরকম কোনো ছবি বা এরকম কোনো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম রিপোর্ট এসেছে ইন্টারন্যাশনাল দু একটা পত্রিকাতে এরকম এসেছে। খুব সম্ভবত আমি ঠিক শিওর না, বাট আমি এই রিপোর্টটা আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার মতো একজন, যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফড একজন মানুষ, তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেড়ানো সম্ভব? ভারতেরও কোনো মিডিয়া, আন্তর্জাতিক কোনো মিডিয়া তার ছবি তোলে নাই? এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন, এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকায় রিপোর্ট করেছে। আমি এই মুহূর্তে স্মরণ করতেছি না কে বলেছে। আমি সেই রিপোর্টটা দেখেছি, কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার বিবেচনায় সেটাকে একটা না, এর জন্য আমি আই ক্যানট ভেরিফাই। আমি পড়েছি, সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি এখানে পার্কে ঘুরতে পারেন অথবা শি ইজ হ্যাভিং এ ডিসেন্ট লাইফ দেয়ার, এবং ওখানে বসে উনি তার দলের নেতাকর্মীদেরকে আমার মনে হয় না যে জুলকারনাইন, আমার মনে হয় যে আপনার কাছে বরং আমি এই আহ্বানটা করতাম যে জুলকারনাইন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, যখন যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেইটার বিষয়ে আমরা অনেক ডিপ কিছু জানতে পেরেছি। আমার মনে হয় মানে আমার প্রশ্নটা আমার মনে মনে ছিল যে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শেখ হাসিনা এখন কেমন আছেন, কি করছেন। আমার ডিসকন্টেন্ট আপনি দেখেন যে আমি যেটা দেখি যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে। তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই, কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে, কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না। এটা হচ্ছে আমার রিজন। এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না, এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি। শেখ হাসিনা যে বাসাতে থাকেন ভারতে, সেই বাসায় এসবি মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন, এবং ভারতে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন। সুতরাং ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওখানে যেত? আমার কাছে মনে হয় যে জুলকারনাইন, আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত। আপনি যদি এই বিষয়ে আরো একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান, তাহলে আমি, কারণ মুজিবার মনিরুলের কথা আমিও শুনেছি, কিন্তু এটা আমার কাছে গুজবই মনে হয়েছে। বরং আমি একটু ভাদুরীর কাছে যাই এবং ভাদুরীর কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে, সে হিয়ার্সে কথা যত বলতেছে, শেখ হাসিনা কোথায় আছে, কি করতেছে, শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে, কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তার ওয়ারেবল জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনীহা, নাইলে সরকার থেকে বাধা দেওয়া হয়েছে, এরকম কিনা ঘটনাটা আসলে? আমি হ্যাঁ না, শেখ হাসিনা কিন্তু আপনি গত পরশুদিন নিউ ইয়র্কে একটা ভাষণ দিয়ে আসছে। কে শেখ হাসিনা গত পরশুদিন নিউ ইয়র্কে তার লোকজনের সামনে আপনার লাইক অডিওতে না, সেইটা হচ্ছে যে একজনকে ফোন করছে, সেই ফোনটা একটা নিউ ইয়র্কে এবং ডেনমার্কে দুইটা জায়গায় বাজানো হয়েছে। আমি আপনাকে স্যার, আমি যেটা বলতে চাইছি, দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত, মানে আমি এইটাই একটু ভাদুরীর কাছে জানতে চাইছিলাম যে সেইটা এটা ভারতীয় মিডিয়ারই একটু আনাউন্স করা দরকার। এবং আমার জুলকারনাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকারনাইনও এটা একটু দেখে, কারণ আমরা যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি, কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাইনি। আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে, এটা একটু বলে রাখি, যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার ক্যাবিনেট সাজায় বসছেন, শেখ হাসিনার পার্লামেন্টে নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে, বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট। আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন, আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো। আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই, ভাদুরী, আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়, এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত, এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা
চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি, এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। ভাদুরী, আমি আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকারনাইনকেও একটু জানতে চাইবো যে ভাদুরী যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায়, এইটা সম্পর্কে তার মতামত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা, তারাও কি আপনার মতো ভাবেন, নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনে বসে থাকতে পারবেন, এবং জুলকারনাইন সাহেব সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন, তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন, মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন? আসলে খালেদ ভাই, এই আবারও আমি আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আমি জুলকারনাইন স্যার ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়। একটা গান, একটা আস্ত গান, যেটা কিন্তু তৈরি হয়েছিল, এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে, এরকম ভাবে বলাটা, মানে আমি তো ভারতের লোক। কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না, 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক, আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন? আসলে এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির উপর ভরসা রাখি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে, এবং আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে, তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে। কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ, তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায়, আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না, এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি। ভাদুরী, আপনি যদি খেয়াল করেন, জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোনো ঘটনা ঘটেন নাই, কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন, সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে, সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছে, তিনি এটি সমর্থন করেন নাই। কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি। আমি 1 মিনিটের সময় নিচ্ছি। হ্যাঁ, না ঠিকই, একদমই। আবার এটাও ঠিক, যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো, তারপরে চট্টগ্রামে যে
প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্রনেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয়, একজন আইনজীবীর নামে মামলা, এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না, এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন। কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক, তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা। শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইন স্ট্রিম মিডিয়াকে নিয়ে, হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে 2021 সালের কথা আমি বলছি, বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে, এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট, অতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন, তারা সেই সময় সোচ্চার ছিলেন না। আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে, বিভাজনের বিরুদ্ধে, এটা আমাদের যন্ত্রণার জায়গা। আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে, এমন নয় যেটা শেখ হাসিনার সময় ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট, মূলত ফার রাইট, তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ যখন সুবিধা সেটা বলে। জুলকারনাইনের কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি। জরিপটা হচ্ছে এরকম যে, প্রিয় দর্শক, ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা। সব চুক্তি মানে সব চুক্তি। এই দাবি সমর্থন করেন কিনা? এই দাবি সমর্থন করেন শতকরা 92% দর্শক, আমাদের সমর্থন করেন না শতকরা 8% দর্শক। আমাদের এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট এইবারের জরিপে পড়েছে, 1,23,000 দর্শক ভোট দিয়েছেন, এবং 1,23,000 দর্শক ভোট দিয়েছেন মাত্রই 24 ঘন্টার কিছু বেশি সময়ের উইন্ডোতে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটু জুলকারনাইনের কাছে ফিরে আসি। জুলকারনাইন, আমরা একটু আপনার কাছে, আপনি যে অনেকগুলি বিষয়ের বিশেষজ্ঞ, আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে বলা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন, প্রতিবেদন করেছেন, এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন, তার চেয়ে বেশি জেনে থাকেন। আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না। আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে, জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন, এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন, তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই। এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল, এটার কারণটা আসলে কি? আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি, সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি, যা শেখ হাসিনার একজন আত্মীয় একজন তারিক সিদ্দিকী নিজে নিয়ন্ত্রণ করতেন, তার এগেইনস্টে ছিল। কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে, অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড, যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী, চৌকস, এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে, এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে, বিভিন্ন রকম ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে, এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল, মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো না একটা সময়। সো, এবং আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে, which still remains unsolved। তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে, আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে, এবং শেখ হাসিনা কিন্তু আপনার একজন কি বলে এটাকে, আপনার হাউ টু পুট দিস কারেক্টলি ইন বাংলা, একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন। সেনাবাহিনী সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন, খানা দানার বিষয় বলেন, অনেক কিছু অনেক রকমের ফ্যাসিলিটিস, অনেক কিছু উনি করে দিয়েছেন। কিন্তু এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। হ্যাঁ, উনি হয়তো টানতে পেরেছেন, বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে ড্র্যাগ করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল, সেনাবাহিনী সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে। So they didn't really take her side anymore. এবং মূলত যারা সৈনিক, মানে স্যার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সেনাবাহিনীকে এমন করে তৈরি করতেছেন যে সেইটার অধিনায়কত্বে তারাই যাইতেছেন যারা আসলে খুব প্রোভেন তার লয়াল, মানে একদমই, মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন, সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়কত্বে যাইতেছেন তাদের। অবশ্যই। তো সেই জায়গা থেকে তারা এটা কিভাবে ভাবলেন? আপনি বিডিআর কথা বলতেছিলেন, কিন্তু বিডিআর তো 2009, এটা তো 2024, মানে 15 বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে। মানে বেশিরভাগ জনকে আসলে
বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের। অনেক অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভড। ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয়। ওটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করেন। এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হচ্ছে তাদের লয়ালিটির জন্য, এদের বেশিরভাগেরই আপনার ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই। কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে। তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা যে সুপার সিনিয়র ছিল সারা জীবন, ফর এক্সাম্পল জেনারেল আজিজ, হি ওয়াজ এ সুপার সিনিয়র অফিসার, আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিচ্ছেন, এটা তো সবার চোখে লাগবেই অবশ্যই। এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাসী ছিল, এরকম আরো অনেক উদাহরণ আছে। আপনার মেজর জিয়াউল হাসান, যে লোক জীবনে আর্মিতে কোনো কমান্ড রোলে ছিল না, সে আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অবশ্যই সেকেন্ড ডিভিশন না, থার্ড ডিভিশন পাইছে, পিএসসি কোর্স করে নাই, এনডিসি করে নাই, ইউ মেড হিম এ মেজর জেনারেল। দিস ম্যান ওয়াজ ইনভলভড উইথ হান্ড্রেডস অফ মার্ডার্স। তো এরকম কাজকর্ম যখন আপনি করবেন, এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী। এরা তো আপনি যত যাই কিছু বলেন, এই বাহিনীর মধ্যে তো একটা ডিসিপ্লিন আছে, কাজ তো করতেছেই। তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্টকে তারা গিয়ে ট্র্যাক করে করে প্রমোট করতেছে, এবং যারাই জেনারেল তারেক সুদ্দিনের সাথে ঘনিষ্ঠ, যারাই জেনারেল তারেক সুদ্দিনের ওয়াইফের সাথে ঘনিষ্ঠ, তারাই জাস্ট গিয়ে প্রমোশন পাচ্ছে, অন্যরা আর প্রমোশন পাচ্ছে না। মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে, এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে, then of course naturally they step down. জুলকারনাইন, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয়, আমি খোলাখুলি বলি যে ভারতের যে সেই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার, কারা কি করতেছে, কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত, এবং ভিতরকার যে বিভিন্ন তথ্য, যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হইতে পারবে না, মেজর জেনারেল হইলে আর লেফটেন্যান্ট জেনারেল হবে না, এই যে এগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখতেছে, তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে। তাহলে হঠাৎ করে আমরা 15 জুলাই, 16 জুলাই, 20 জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাবো না, আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না, আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপরে প্রত্যাহার করতেছে। এটা কেমনে হইলো? তাহলে কি ভারতীয় বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই, বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব? না, এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত? 2,40,000 প্লাস হবে খুব সম্ভবত, আর একটু বেশি হবে। এখন কতজনকে নিউট্রালাইজ করছে? হয়তো গিয়ে 50টা কর্নেল সাহেবকে নিউট্রালাইজ করছে, 30টা ব্রিগেডিয়ারকে নিউট্রালাইজ করছে, 100টা মেজরকে নিউট্রালাইজ করছে। কতজন হবে? 500 জন কর্মকর্তা, 1000 জন কর্মকর্তা হবে। 1000 জন এগেইনস্ট আপনার 2,40,000 আর্মি তো চেইন অফ কমান্ডে চলে, তাই না? মানে আমরা এরকম শুনছি, রিপোর্ট না দিলে কেউ ব্রিগেডিয়ারই হইতে পারে না, কর্নেল পর্যন্ত আসসালামু আলাইকুম, লেফটেন্যান্ট আগে বললাম যে অফিসার যার প্রমোশনই হওয়ার কথা না, যে সুপার সিনিয়র, যে আপনার ওমেনাইজিং করে আসছে সারা জীবন, তাকে আপনি বানাই দিচ্ছেন জেনারেল সাহেব। তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা ওমেনাইজার, এটা একটা চরিত্রের একটা লম্পট। আমি তো কমান্ড মানবো না এখন, কারণ আমার আশেপাশের লোকজন আছে, লাইক আই উইল ফলো হোয়াট দ্য পাবলিক আর সেইং। ওকে, কারণ তারা আমার কাছে তারা 20,000 একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ। আমি জানি না রাইট। তো ওইখানে তারা বেশি স্পষ্ট করে কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ তারা মানবে না। ওকে, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে, যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা, তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর, সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে। আচ্ছা, এটিও একটি প্রশ্ন করতে চাই, এটি যদি আপনি একটু সংযোজন দেন। 1/11 এর সময়, অর্থাৎ আমরা যেটিকে 1/11 বলছি 2007 সালের সময়, আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনে সাংবাদিকতা, এবং যেটির কথা পরে মাহফুজ আনাম বলেছেন, আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে, যে প্রতিবেদন হয়েছে, তার অনেক সমালোচনা হয়েছে। বড় বড় সাংবাদিকরা এই নিয়ে 15 বছর ধরে অনেক আক্ষেপ, দুঃখ প্রকাশ করছে। কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা? মানে আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 134 কোটি টাকার কথা বলছে, কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম, আমরা এটা জানি না। এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবহু এক, মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে ওইটা এখানে, ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে যেটা হবে সেটা এখানে। এটা কেমনে হয়? আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে? আপনি কি দেখেন এটা? আসলে খালেদ ভাই, এখন এটা খুব একটা সিম্পল জিনিস, কিন্তু যে এমএস এন্টারপ্রাইজ, যে ব্যবসাটার কথা বলা হচ্ছে মনীষ সাহার, যেটার এগেইনস্টে 134 কোটি টাকা পাওয়া গেছে, মনীষ সাহা বলেছেন এই ব্যবসাটা 2002 সাল থেকে চলতেছে। এমএস মানে কি মনীষ সাহা কিনা এটা আমরা জানি না, ওটা কি তার নামে পর এন্টারপ্রাইজ কিনা, কারণ লাইক নাম হচ্ছে এমএস। এখন 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি ব্যবসায় 134 কোটি টাকার মতো লেনদেন হয়, টার্নওভার হয়, দ্যাট মিনস আপনার প্রত্যেক মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায়
50 লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশে ইটস নট এ ভেরি স্মল অ্যামাউন্ট, ইটস আ সাইজেবল অ্যামাউন্ট অফ মানি। তো আপনি নিজে বাংলাদেশে বোধহয় জুডিশিয়ারিতে ইনভলভ ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড থাকতে পারে অনেকে ট্যাক্সে। আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই, আমরা যদি মনীষার যিনি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি, মনীষার ট্যাক্স রিপোর্ট বের করি, ইট ইজ কোয়াইট ইজি থিং টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি। আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হয়েছে কিনা রিপোর্টটা ছাপার আগে, এই ইজি কাজটা তো এখন নাকি এটা প্রেসক্রিপশনের মধ্যে নাজিল হয়েছে, যেটা নাজিল হয়েছে। শওকত ওসমান একটা কোয়ার্টেট লিখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না, হয় নির্মাণ, প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান। ওইটার মধ্যে চলে গেছে কিনা, ফোরম্যান আর ফরমানের মধ্যে? আমার মনে হয় বিষয়টা অনেকটা ওরকম এখন হয়ে গেছে আর কি, যে লোকজন যে বের হয়ে গিয়ে আপনার ডিগিং করবে অথবা একটু এফোর্ট দিবে, নির্দিষ্ট কয়েকটা হাউস ছাড়া এই কাজটা অনেকে আসলে করেন না। অনেকে অপেক্ষা করেন যে কখন তথ্যটা আসবে, কখন তারা এই তথ্যটাকে স্ট্রেচ করে স্টোরি করবেন। এর থেকে কিন্তু বেশি এফোর্ট আসলে অনেকে দিতে চান না। অনেক কারণও আছে কেন তারা এফোর্ট দিতে চান না। মানে ঘটনা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া, আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা। কারণ আমরা দেখেছি যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে, সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহীর সময় কিরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি কিনা। তো সো আমি 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 আপনার কাছে আবার আসবো, আমি একটু জনাব অর্ক ভাদুরীর কাছে যাই। আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেটা নিয়ে একটু জনাব অর্ক ভাদুরী আপনাদের শাসন করতে চাই যে হ্যাঁ ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড। এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন, মমতা ব্যানার্জিও সেরকম খেলেন, পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই। এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থাটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা, সেটাকে একটু পপুলিস্ট, সেটাকে পলিটিক্যাল না, এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কি হয় দেখেন? কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হলো, আমি বলবো অনেকটা এগেইনস্ট দ্য উইন্ড। মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না। মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার। ইন্টারেস্টিং, কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি অত জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে। আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্ক ভাদুরী। খালেদ ভাই, আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন? একজনের না, এই দুজনের একজনেরও না। আচ্ছা ফাইন, ওকে। আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য। এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন। কিন্তু আমি আবারও মনে করিয়ে দেবো যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে, মানে মুখ্যমন্ত্রী যে তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা, যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ। মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন। কাজেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে। আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই। ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি। ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে। যে ঘুষপেটিয়া বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে, সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন। কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা একেবারেই। আমি এই কথাটা কেন বলতেছি, আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, কারণ আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম, পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে, মানে যেহেতু বাংলা সে দেখতে, আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইট করে দিব অলমোস্ট, কারণ সব মুসলমানরা, ওরা এখানে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলি বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে। তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ, এই ঘুষপেটিয়া, হ্যান্ডপেটিয়া, ত্যানপেটিয়া এইগুলিকে ফাইট করতে হয়েছে, এন্ড শি নোজ। এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই। মনমোহন সিং রেডি ছিল, পরবর্তী সময় সবকিছু রেডি ছিল, এটা হয় নাই। তারপরেও উনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে, এই জায়গাগুলিরে। হঠাৎ করে তার এটা কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন, একটা রাজনীতি দেখেন, একটা পপুলিস্ট জায়গা দেখেন, নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটার একটা ক্যাটার করা দেখেন? খালেদ ভাই, গত কয়েকদিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা পাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে। এবং আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয়
সংসদীয় রাজনীতি করেন, তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ, এর সুযোগটা, এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায়। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যা ছিল এবং গত 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে এক ধরনের কনসলিডেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু, তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো, অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা। যেমন আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে, আমরা চলে এসেছিলাম। কাজেই তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রয়েছে। বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয়, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা। ওকে, ধন্যবাদ ভাদুরী। আমি একটু জুলকারনাইন আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে, যে আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে। তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই। আমরা আইএসপিআর কে আর জিজ্ঞেসও করতে পারি নাই যে ভাই 626 জনের তোমরা একটা তালিকা করছো কিনা, কোনোদিন আমাদেরকে দিবা কিনা, তাদের কয়জনকে তোমরা রাখছো, কয়জনকে ছাড়ছো। এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে, 1-2 জন জামিন পাইছেন, কারো হদিস নাই। এই কারা কারা আবার বিদেশে, এই পিক এন্ড চুজটা আসলে কেমনে হইলো? মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিই। আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন, কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি, আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াজ করছেন, বাণী দিচ্ছেন, কি কি করতে হবে না করতে হবে বলতেছেন। এটা কেমনে হইলো আসলে? খালেদ ভাই, এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি বেশ কিছুদিন আগে, এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গেছি। গুড যে আপনি আমাকে এটা মনে করিয়েছেন। আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে 600 জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, 600 জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন। কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন, কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন, কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন, কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন, কোনো হাইকোর্টের জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, এমপি ছিলেন, 2-1 বেশ কয়েকজন মন্ত্রীও এটার মধ্যে ছিলেন, ফরেন ডিপ্লোমেটের ফ্যামিলি ছিল। এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল, এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন এখানে ছিল। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি যে এদেরকে আপনারা কেন কেন সেভ করা হয়েছে, আমাকে উত্তরটা আসলে দেওয়া হয়েছিল যে যান বাঁচানো ফরজ। আমরা জানতাম যে যদি এই লোকগুলোকে ছেড়ে দেওয়া হয় দেন দে উইল বি পিডেড টু ডেথ। আমি যান বাঁচানো তো মানে নিজেরটা বাঁচানো ফরজ না, আরেকজনের যান বাঁচানো ফরজ। আমাকে তারা এটা বলল যে আপনি একটা সোলজার, আপনি যদি আরেকজনের যান বাঁচানো ফরজ মনে করেন তাহলে কেমনি কি? আমি মনে করি না, আমাকে এটা বলা হয়েছে যে তারা ওদের প্রাণ রক্ষা করার জন্য এই কাজটা করেছেন, বাট এইটার সংখ্যা আসলে খুব বেশি না, এটার সংখ্যা খুব কম। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেটা আমি জেনেছি, যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, উনি যে দেশ ছেড়ে চলে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এবং এটা আগে থেকে কোন রকম পরিকল্পনা করা হয় নাই। সো উনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়াছড়িয়ে গেছেন। বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে, তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে, ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে। সো সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালিয়ে যেতে দিচ্ছে, বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকে রাখছিল, সব এমপি মন্ত্রী অথবা ওদেরকে এখানে ওরা আটকে রাখছিল এবং লাইক ওয়েন দ্য সিচুয়েশন নরমালাইজ দে অ্যালাউড देम টু গো। বিষয়টা আসলে ওরকম না, এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল। না, সেটা ঠিক আছে। জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা। সেনাবাহিনী হোক, এখন যা রাষ্ট্র ক্ষমতায় আছে, অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়ে দেই কারণ হাসান মাহমুদ আমাদের কিছু একটা উপকার করছেন বা করবেন, পলককে ধরে ওরকম কিছু হয়েছে বলে আমি শুনি না। যেটা হয়েছে যে যারা ক্যান্টনমেন্টে গেছেন, অ্যাপ্রোচ করছেন, ফর এক্সাম্পল আপনার আত্মীয় স্বজন আছে, আপনি হয়তো আর্মিতে চাকরি করেন, আপনি ধানমন্ডিতে থাকতেছেন, আপনি ওখানে গেছেন যে আমাকে একটু শেল্টার দেন, আপনাদের এখানে আমাদের ওখানে অনেক অ্যাটাক হচ্ছে, আপনি তাকে শেল্টার দিয়েছেন। এরকম আর আমাদের তো এরকম অনেকের আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকা শহরে, রাইট। এবং আমরা সবাই সবার আত্মীয় আসলে, মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গাতেই আছে, সবারই আত্মীয় স্বজন থাকে বিভিন্ন জায়গাতে আছে। না, আচ্ছা, আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24 সরাসরি দেখাচ্ছিল, কিন্তু তাদের এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে। আমরা আরো কিছুক্ষণ সামি এবং ভাদুরীর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা এই পর্যায়ে একটু অর্ক ভাদুরীর কাছে জানতে চাইবো যে এই যে বিভিন্ন এলাকায় বাংলাদেশি বয়কট বা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণা দেখা যাচ্ছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায়, এইটার ক্ষেত্রে আপনি একটু যদি ছোট করে বলেন যে এটার ক্ষেত্রে সাধারণ মানুষের বা আপনি যাদের সাথে মেশেন তাদের মনোভাবটা আসলে কি? মানে আপনি
দেখেন যে ভারতীয় লোকজন খুশি যে হ্যাঁ বাংলাদেশের লোকজন যদি না আসে তাহলে সেটা ভালো? দেখুন, এটা তো আমাকে দুটো দিক রয়েছে। Right. প্রথমত আপনি জানেন যে কলকাতায় নিউ মার্কেট এলাকা বলে একটি এলাকা রয়েছে ধর্মতলার খুব কাছেই, যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষজন তারা আসেন, তারা থাকেন, সেই সব হোটেলে খাওয়া দাওয়া করেন। এবং আমি এটাও দেখেছি যে একই হোটেলে ভারত এবং বাংলাদেশ দুটো পতাকা পাশাপাশি আঁকা। এই অঞ্চলের যারা ব্যবসায়ী তাদের অনেকেই কিন্তু এই ধরনের বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার বা বাংলাদেশিদেরকে আসতে না দেওয়ার যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, তারা সেগুলির পক্ষে নয়। আবার যেটা আমি বললাম আপনাকে যে একটু আগেই, যে গত কয়েকদিনে ভারতবর্ষের বিপুল অংশের মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে দুটো কারণে কিছু ঘটনা সত্যি ঘটছে এবং কিছু অতিরঞ্জন, সব মিলিয়ে এক ধরনের বিদ্বেষের মনোভাব ডেফিনেটলি গড়ে উঠেছে, এবং যার ফলে বাংলাদেশ বিরোধিতাটা কিন্তু একটা একটা বিপুল জায়গায় পৌঁছে গিয়েছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই, আমাদের বেশ কিছু জনপ্রিয় মিডিয়ায় বেশ কিছু বাংলাদেশ ফেরত ভারতীয়দেরকে তাদের বাইট শোনানো হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে, তাদের কয়েকজনকে আমিও মিট করেছি, যারা বলছেন যে বাংলাদেশে থাকাকালীন তাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, তাদেরকে হেনস্থা হতে হয়েছে। এই ধরনের নিউজ যেহেতু ব্যাপকভাবে মেইনস্ট্রিম মিডিয়ায় না, ছড়ানো হচ্ছে, আমার মনে মানুষ হয় আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি এটা খেয়াল করি যে গত 10-12 বছর ধরে এই ভারতীয় মিডিয়া প্রথমে এটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছে, তারপরে নায়ক নায়িকা দিয়ে, একটি বাংলাদেশি নায়ক নায়িকা সেলিব্রিটির নাম ভারতীয় পত্রপত্রিকায় ঠিক বানানে লেখা হয় না, তাদেরকে আসলে ঠিক জায়গাটা দেওয়া হয় না, ক্রিকেটকে ঘিরে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। এটা কিন্তু আজকে না, কয়েকবার চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করতে গিয়েছেন, আনন্দবাজার লিখেছে চীনের দুয়ারে ধর্ণা টাইপের বাংলা, আমি বুঝি না এগুলা। তো এগুলি কিন্তু আজকে না, এটা 5-7-10 বছরে তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে, আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে, মানে এই বিদ্বেষটার ব্যাপারটা কি এই সরকার মানে হাসিনা সরকার চলে যাওয়ার পরে অনেক বেশি পরিমাণে বেড়েছে কিনা, মানে এটা কি গত গত 10 বছরে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, বিশেষ করে গত 8 বছরে, মানে 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে বা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে, যখন বাম এবং কংগ্রেসের শক্তি একেবারেই তলানিতে গিয়ে ঠেকলো এবং ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হিসেবে তার উত্থান হলো, ডেফিনেটলি তার তো একটা প্রভাব পশ্চিমবঙ্গের সমাজে পড়েইছে। এবং ক্রিকেটকে কেন্দ্র করে আপনি বলছিলেন, সেটা তো বটেই, এবং সার্বিকভাবে মুসলমান বিদ্বেষ কিন্তু একটা ব্যাপক তীব্র চেহারা নিয়েছে, এটা পশ্চিমবঙ্গেও নিয়েছে, এটা খুব দুঃখজনক ভাবে। গত 5ই আগস্টের পর থেকে সেই এক ধরনের বলা যেতে পারে গণ উন্মাদনার চেহারা নিয়েছে, বা সেটাকে সংগঠিতভাবে সেই গণ উন্মাদনার চেহারা দেওয়ার চেষ্টা চলছে। ওকে, আমি আমি একটু জুলকারনাইন আপনার কাছে আসতে চাই শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন নিয়ে। সেটি তার আগে একজন দর্শক, মানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন, আমি আসলে মোবাইল ফোনে মন্তব্য দেখতে থাকি, আমার খুবই ভালো লাগে, আমি খুবই সম্মান করি আমাদের দর্শকরা মন্তব্য করে। তো যে মন্তব্যটি আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে খালেদ মহিউদ্দিন সে ইদানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো কথা বলে। আমার একটু কষ্ট লাগলো যে বলবেনই যদি ভাই সভাপতি না কেন, শেখ হাসিনা তো পালাই গেছে তাই না, এখন আপনি সভাপতির মতোই বলেন, জায়গা তো খালি। হ্যাঁ, এবার আমি একটু জুলকারনাইনের কাছে জানতে চাইবো যে অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক বক্তা এরকমটা বলতেছে যে ভারতের সাথে আমাদের সর্বত সম্পর্ক ছিন্ন করা উচিত, অর্থাৎ বয়কট ইন্ডিয়া করা উচিত, আমাদের বাণিজ্যিক কোনো রকম জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো রকম কোনো সম্পর্কই রাখা উচিত না, এবং সেইটা করলে আমাদের জন্য ভালো হবে। জুলকারনাইন, আমি আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে আপনি এরকমটা মনে করেন কিনা, বা কিরকম মনে করেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত। আমি এইটা মাথায় রেখেই বলতেছি যে গত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই কূটনৈতিক সম্পর্ক খোদ ওই সরকারের প্রধানই বলেছেন ইন্ডিয়াকে যা দিয়েছি তার সারা জীবন তারা মনে রাখবে, আর কি দিয়েছে তারা সেটা কোনোদিন বলতে পারবে না। সো আমরা নিশ্চয়ই এরকম চাইবো না, কিন্তু কি চাই সেটাই আমরা একটু শুনতে চাই। এখন আপনি আমাকে অত্যন্ত কূটনৈতিক একটা প্রশ্ন করে ফেলেন। আপনি নিজেও জানেন যে সাংবাদিক হিসেবে এটার উত্তর দেওয়া আমার জন্য কতটা ডিফিকাল্ট হবে। বাট আমি আপনাকে এটা বলতে পারি যে আবেগের বশে হয়তো অনেকেই অনেক রকমের মন্তব্য করেন যে ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত না, অথবা সব রকমের ট্রেড বন্ধ করা উচিত, কিন্তু বাস্তবতাটা আসলে এরকম না। ভারতের মধ্যে একটা দেশ যারা আমাদের প্রায় সকল সীমান্তই আমরা ওদের সাথে শেয়ার করি, এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই হওয়া উচিত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, এবং যে সম্পর্কে বাংলাদেশও কিছু পাচ্ছে, ভারতও কিছু পাচ্ছে। বাংলাদেশও দিয়ে যাচ্ছে পাচ্ছে না কিছুই, এরকম যেন কিছু না হয় আর কি। বাংলাদেশের অনেক পণ্য এখনো ভারতের শুল্ক সুবিধা পাচ্ছে না, বাংলাদেশের ব্যবসায়ীরা এখনো ভারতে আপনার এক্সপোর্ট করতে গেলে অনেক রকমের আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন। সুতরাং এটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। জুলকারনাইনের ভিডিওটা একটু ফ্রিজ হয়ে গেছে, তবু আমরা তার কথা শুনতে পেয়েছি, দর্শকরা শুনতে পেয়েছেন বলে আমি আশা করি। অর্ক, আমাদের শেষ প্রশ্ন, যে বাংলাদেশের সাথে ভারতের অফিসিয়াল সম্পর্কটা কিরকম হোক বলে আপনি চান?
একদম একদম। সমানে সমান সম্পর্ক হওয়া উচিত, জি। সমতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে আমাদের উচিত সম্মান করা, বাংলাদেশের উচিত আমাদের সার্বভৌমত্বকে সম্মান করা, এবং এই ধরনের ঘৃণা বিদ্বেষ যেটা গত কয়েকদিন ধরে চলছে, এটা এটা যে কোনো রকম ভাবে এটার বন্ধ হওয়া উচিত। এবং আমি মনে করি যে দেখুন, মানে এখানে নিশ্চয়ই এক পক্ষের দায় বেশি, এক পক্ষের দায় কম, কিন্তু সমস্ত পক্ষই যদি খানিকটা আমরা একটু সিভিলাইজড মানুষের মতো আমরা ব্যবহার করি, আমার মনে হয় ডেফিনেটলি এই সম্পর্কের, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি সম্ভব। অর্ক ভাদুরী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জুলকারনাইন স্যার আপনাকেও। আপনাকে আমরা আসলে এখন আবার পরিষ্কার দেখতে পাচ্ছি, অনেকগুলি প্রশ্নের এবং অনেকগুলি বিষয় আলোচনার উঠে এসেছে আজকে জনাব জুলকারনাইন স্যার খান এবং জনাব অর্ক ভাদুরীর কথায়। সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক দর্শক আসলে